দেখো তোমরা অনেকে বলতেই পারো যে এটা তো বেকার ব্যাপার, এটাকে নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। তাহলে আমি বলবো যে তোমরা শুধুমাত্র স্টোরি লাইনের ওপর ফোকাস করো না, কখনো কোনো স্টোরি লাইনের বিহাইন্ডে কি চলছে সেগুলোকেও নিয়ে ভাবো। কারণ এখানে একটা সব থেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, আর এই কন্ট্রোভার্সি এখনকার নয় ভাই, এই কন্ট্রোভার্সি 1 বছর আগে ক্রিয়েট হয়েছিল। আর এটা হচ্ছে ডাব্লিউ ফ্যান ভার্সেস ফাইনাল বস দ্য রক। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব, দেখো হ্যাঁ কালকে সরস্বতী পুজো ছিল বলে ডিসকাশন করা হয়নি রয়্যাল রাম্বলকে নিয়ে। তবে হ্যাঁ আজকে তো পুরো ঝড় উঠেছে, কারণ সকাল থেকে আমরা কত কিছু ডিসকাশন করেছি। আমরা রয়্যাল রাম্বলের ওপর রিভিউ করেছি, রেটিংস দিয়েছি প্রত্যেকটা ম্যাচকে। তারপরে আমরা জে উসোর রোড টু রাসেলমেনিয়াকে নিয়ে কত ডিসকাশন করেছি। তারপরে আমরা জন সিনাকে নিয়ে কথা বলেছি। কিন্তু এত কথা হয়ে গেল, কিন্তু রয়্যাল রাম্বলের 1, 2, 3 সেই অ্যাঙ্গেলটা কোথায় গেল ভাই? যে মানুষটা এরকম ভাবে হাইপ ক্রিয়েট করলো, ইভেন ডব্লিউ কিন্তু ক্রিয়েট করেছিল ভাই, ফ্যান্সদেরকে বুঝিয়েছে আমি বলবো, কারণ অ্যাডভার্টাইজ করা হয়েছে ভাই। তোমরা দেখাচ্ছ তার মুখ, তো এখান দিয়ে মানে আমি কি বলতে পারছি, মানে সত্যি বলতে গেলে মানে মাথা গরম হচ্ছে, মানে কি বলছি মাথা কাজ করছে না এরকম। কারণ আমরা প্রেডিকশনের পর প্রেডিকশন এত ডিসকাশন করেছি, শুধু আমরা নয় ভাই, পুরো সারা পৃথিবী মানে পুরো ডব্লিউ ফ্যান বেস সবাই ডিসকাশন করেছে। কিন্তু এখানে এরকম কি করে হতে পারে? দেখো ট্রিপল এইচ যে উসোকে রয়্যাল রাম্বল জিতিয়েছে সেটাকে ক্রিটিসাইজ অনেকে করছে, কিন্তু এখানে এটা ক্রিটিসিজম নয় ভাই, এটা কন্ট্রোভার্সি আমি বলবো। আর এখানে কিন্তু সত্যি বলা চলে ফ্যান্সটা ক্ষেপে রয়েছে। আর দেখো ক্ষেপে যাওয়ার তো অনেক কারণ রয়েছে, কারণ এই মানুষটা কিন্তু 1 বছর আগে কিন্তু অনেক কথা বলেছিল যে হ্যাঁ রাসেলমেনিয়া 40 একটা স্টোরি লাইন বিল্ড হতো, কিন্তু সেটা যখন হয়নি, ফ্যান্সদেরকে আমরা বেটার প্রোডাক্ট ডেলিভার করবো, তো ফ্যান্সদের জন্য আমরা বেস্টটা প্রিপেয়ার করছি, সেক্ষেত্রে ওয়েট করো। কিন্তু আমি যখন আছি ফাইনাল বসের স্টাইলেই এটা ফিনিশ হবে, তো সেক্ষেত্রে রাসেলমেনিয়া 41-এ অনেক বড় একটা ম্যাচ সেটা হবে, গ্রেটেস্ট স্টোরি লাইন তোমরা ফিল করবে, সেটা ফাইনাল বসের স্টাইলে হবে। লাস ভেগাস রাসেলমেনিয়া 41 ক্লাসিক ওয়েতে হবে, ফাইনাল বসের স্টাইলে। এত কথা বলেছিল, মানে সত্যি এত কথা বলেছিল, কিন্তু এখানে কোথায় গেল সবকিছু? কারণ সেই মানুষটা আগের বছর, হ্যাঁ দেখো সত্যি বলতে গেলে একটুখানি তো গোড়া থেকে ডিসকাশন করতেই হয়। যেমন আমরা আগের বছর র ডে ওয়ান র মানে বছরের প্রথম যে রটা হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে রক এসছিল, আর রক কিন্তু বলেছিল যে আমি হেড অফ দ্য টেবিলে বসতে চাই। সেখান দিয়ে আমরা বুঝে গেছিলাম যে তাহলে রক আর রোমান রেন্সের সত্যি আমরা সেই স্টোরি লাইন পাচ্ছি রাসেলমেনিয়া 40-তে। কিন্তু কি বলবো, মানে কোডি রোডস হঠাৎ করে রয়্যাল রাম্বল জিতলো, তখন আমরা ভাবছি তাহলে কি করে হতে পারে, কারণ কোডি একবার রোমানের কাছে হেরেছে, তো এবার কোডি ফাইনালি হারিয়েই ছাড়বে, নিজের স্টোরিকে ফিনিশ করেই ছাড়বে। কিন্তু স্ম্যাকডাউনে হঠাৎ করে রক চলে আসলো, রক আর রোমানের ফেস টু ফেস, সেখান দিয়ে সোশ্যাল মিডিয়ায় উই ওয়ান কোডি ট্রেন্ড হওয়া। দেখো উই ওয়ান কোডিকে নিয়ে তো ভাই কন্ট্রোভার্সি হয়েছে, আমরা সবাই জানি। সেখান দিয়ে রকের ফাইনাল বস ক্যারেক্টারটা বেরিয়ে আসে। এবার দেখো ফাইনাল বস ক্যারেক্টারের পেছনে কতটা রিয়েল ক্যারেক্টার আছে সেটাই সবথেকে বড় ব্যাপার, কারণ রক সামনাসামনি দেখিয়েছে যে হ্যাঁ ফ্যান্সরা ডিমান্ড করেছিল, ফ্যান্সরা চায়, ফ্যান্সরা কোডির ফিনিশ দ্য স্টোরির ওপর যথেষ্ট বেশি ইনভেস্ট করছে। তাই জন্য আমরা সবাই মিলে এটাই ডিসিশন নিয়েছিলাম যে হ্যাঁ রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ হবে, কিন্তু এখানে আমিও একটা মেজর রোলে থাকবো, সেটা আমরা দেখতে পাই। ফাইনাল বস বলেছিল যে কোডিকে জিততে দেবে না, কত কিছু হয়েছিল, কিন্তু এগুলো দেখানো হয়েছিল একটা স্টোরি লাইনের উপর বেস করে যে হ্যাঁ রক চেষ্টা করেছে, কিন্তু রক কিছু করতে পারেনি। কোডি নিজের স্টোরিকে ফিনিশ করলো, টাইটেল ক্যাপচার করলো, সেখান দিয়ে রোমান রেন্স তো চলো তারপরে সাইড হয়ে গিয়ে রিটার্ন করলো ওটিসি ক্যারেক্টারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রক তারপরে রতে এসে কোডিকে বললো যে আমি দেখে নেবো, আমি যখনই আসবো তোকে দেখে নেবো। তো এখান দিয়ে আমরা তো এটাই ভেবেছিলাম যে হ্যাঁ রক এবার সত্যিই টাইটেলকে চেস করবে, রোমান নেই তো কি হয়েছে, উনি এবার টাইটেলের জন্য আসবেন। তো এখান দিয়ে রক আর কোডি সেটা হবে, সেখান দিয়ে আমরা অনেক কিছু ভেবেছিলাম যে রোমান রেন্স ফেস ক্যারেক্টার, রক হিল ক্যারেক্টার, সেখান দিয়ে কত কিছু ড্রামা আসতে পারে। কিন্তু এখানে আমাদের এবার একটুখানি বিহাইন্ডে আসতে হবে, কারণ দেখো সত্যি বলতে গেলে রক কিন্তু এমন অনেক ডিসিশন কিন্তু ডব্লিউডব্লিউর মধ্যে নিয়েছে, যেগুলো কাইন্ড অফ বলা উচিত যে হ্যাঁ ভাই আমি মেন ক্যারেক্টার, আমি একজন হলিউড গাই, তো আমার ওপর হাই অ্যাটেনশন, তো আমি সব জায়গায় টপে থাকবো, আর এটাই বেস্ট ফর বিজনেস। তো সেখান দিয়ে রক যদি নিজেকে এটা ভাবে যে ভাই হ্যাঁ উই ওয়ান কোডির চক্করে আমি সেই ম্যাচটা ডেলিভার করতে পারলাম না যেটা আমি চেয়েছিলাম, কারণ অবভিয়াসলি ভাই রকের বিজি শিডিউল, তো সেখানে রক এসছিল তার ম্যাচের জন্য, মানে রক আর রোমানের সেট আপের জন্য, তো সেটা হয়নি।
ফ্যান্সদের ডিমান্ডের কারণে তো হ্যাঁ এটা ঠিক যে অনেকে বলেছিল ভাই রক আর রোমান রেন্সই করাও, এখন তো ভাই ফ্যান্সরা বলছে রক আর রোমান রেন্স সত্যি হারিয়ে গেল এরকম ব্যাপার। দেখো আমি কখনোই বলবো না যে হারিয়ে গেল, কিন্তু এটা ঠিক যে ডব্লিউডাব্লিউইর কাছে কারেন্ট টাইমে এত কিছু আসছে, মানে আগের বছর কোডি রোডসের ফিনিশ দ্য স্টোরি, এবছর জন সিনার ফাইনাল মানে কি বল ফাইনাল স্টোরি বলবো, অবভিয়াসলি জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর, তো জন সিনার লাস্ট রাসেলমেনিয়া, তো তাকে মেইন ইভেন্ট করাতে হবে। জন সিনা নিজে বলেছে বেস্ট ফর বিজনেস হলো এটাই যে আমি রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করবো। তো সেখানে রক যদি এটা ভাবে যে এখনো তো তাহলে আমার কোনো আসার কোনো মানেই হয় না, কারণ আমি যদি আসি তাহলে তো অনেক কিছু ঘুরে যাবে, কারণ এখানে সেন্টারে রাখা দরকার জন সিনাকে, তাহলে আমি এসে কি করব? তাহলে এটা তো হতেই পারে যে রক হয়তো এই কারণেই আসছে না, রকের পুরো প্ল্যান পুরো চেঞ্জ হয়েছে, আর রক এখন নেক্সট ইয়ারের রাসেলমেনিয়া 42 জন্য প্রিপারেশন নেবে। দেখো এটা হতেই পারে, আমি কখনোই না বলবো না, কারণ হতেই পারে যে রক এটাই হয়তো প্ল্যানে রাখলো, রক হয়তো এটাই ক্রিয়েটিভ টিমকে বললো, কিন্তু এখানে অনেক কিছু কথা আসছে। দেখো এটা ফ্যান্সদের এক্সপেকটেশনের উপর, আমি তাই জন্য এগুলো তোমাদের সাথে ডিসকাস করবো। দেখো রকের ক্যারেক্টার, রকের মেন্টালিটি কি সেটা একটা খুবই বড় ব্যাপার, কারণ আমি অলরেডি বললাম যে রকের নিজস্ব কিন্তু একটা অ্যাটিটিউড রয়েছে। রক জানে যে আমি যখন এসলাম আমি রোমানের এগেনস্টে ফাইট করব, হয়ে যাবে ডান, আমি চলে যাব, কারণ এখানে এটাই এনাফ ছিল। তারপরে রোমান রেন্সের আবার ক্যারেক্টার কিছু একটা সেট আপ হবে, যেটা আমরা ভেবেছিলাম যে হ্যাঁ রোমান রেন্সের ফেস ডান সমস্ত কিছু চলো ডান। এবার দেখো রক আর রোমানের ম্যাচ হলে কি হতো, রক কি সত্যি রোমানকে হারাতো নাকি রোমানের কাছে হেরে গিয়ে রোমানের ওই যে ক্যারেক্টারটা আরো এলিভেট হতো, মানে কিছু বলার নেই। দেখো অলরেডি যা হওয়ার তা তো হতো, কিন্তু রক এই যে পায়নি সেই ব্যাপারটা যে হ্যাঁ আমার সাথে ম্যাচটা হলো না, জাস্ট বিকজ ফ্যান্সরা কোডির স্টোরি ফিনিশের উপর অনেক বেশি ইনভেস্ট করেছিল, স্টোরিকে ফিনিশ হতে দেখতে চেয়েছিল, তো ওটা হয়ে গেছে। তো এখন যেন রকের মাথায় এটা চলছে ভাই আমি কেন এখন আসবো, যেখানে ফ্যান্সরা সেই সময় আমি যখন ছিলাম তখন আমাকে ডিমান্ড করেনি, মানে আমার আর রোমানের ম্যাচ দেখতে চাইনি, তাহলে এখন যদি ফ্যান্সরা আমাকে দেখতে চায় আমি কেন আসবো? দেখো সত্যি বলতে গেলে ফ্যান্সরা অনেকে না এই মুহূর্তে ভাবছে যে রকের হয়তো মেন্টালিটি এরকম সেট হয়েছে যে ভাই আমি কেন আসবো, কারণ ফ্যান্সরা সেই সময় আমাকে সেটা দেয়নি যেটা আমি চেয়েছিলাম, যেটা আমি করতে এসেছিলাম, তাহলে আমি কেন তোদের ঘন্টা শুনবো এরকম ব্যাপার। দেখো কাইন্ড অফ বলা উচিত যে হ্যাঁ রক নেটফ্লিক্সের ফার্স্ট রতে যখন এসেছিল রক কিন্তু রাসেলমেনিয়া স্টোরি লাইনে কিন্তু 1%ও কোনো অ্যাঙ্গেল করেনি। হ্যাঁ তোমরা বলতেই পারো যে রক কোডিকে হাক করেছে, সব ঠিক আছে, কিন্তু রক যেভাবে রোমানকে উলাফালা মালাটা পরিয়ে দিল, হাক করলো, সব কিছু আমরা ওখানেই কিন্তু বুঝে গেছি যে হ্যাঁ রক নিজের স্তরটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ তুই ট্রাইবাল চিফ বটে, কিন্তু আমি তোকে পড়িয়ে দিয়েছি। তো এখান থেকে দেখো যে পড়িয়ে দেয় তার মানে কিন্তু বুঝতে হবে যে সে কি তাহলে অনেকটা উপরে, তাহলে এটা কি বোঝানো হলো যে হাই চিফ ট্রাইবাল চিফকে পড়িয়ে দিল? দেখো এটাকে আমরা অনেক কিছুভাবে অ্যানালাইজ অলরেডি আগে করেছি, কিন্তু এখান দিয়ে রক এই যে সিনটা করে গেল, তারপরে নেটফ্লিক্সে হ্যাঁ মানে নেটফ্লিক্সের রতে তো ভাই আরো অনেক কিছু করেছে, মানে ব্যাক স্টেজে গিয়ে টানাটানি অনেক কিছু হয়েছে আমরা সবাই জানি, কিন্তু তারপরে এনএক্সটিতে ভাই এনএক্সটিতে গিয়ে রক বলছে যে ফাইনাল বস সবসময় 20 ধাপ এগিয়ে থাকে, তো তোমরা কখনোই প্রেডিক্ট করতে পারবে না যে রক কি করবে, ফাইনাল বস কি করবে, ফাইনাল বস জানে যে কি করতে হয়। তো এরকম ভাবে ফ্যান্সদেরকে কাইন্ড অফ কুক করেছে ভাই, ট্রোল করেছে, রোস্ট করেছে, এরকম ব্যাপার। কিন্তু এখান দিয়ে কথা হচ্ছে ভাই রক তারপরে হাওয়া হয়ে গেল ভাই, রক ব্যাড ব্লাডে 1, 2, 3 করে গেল, রয়্যাল রাম্বলে এই রক। তো এখন রককে আমরা কোথায় ভাববো, রককে আমরা আবার ভাবো যে নেটফ্লিক্সের রতে সাডেনলি আসলো, তো এটা কিন্তু এনাফ না, কারণ তোমাদের কাছে যে মুহূর্তটা ছিল হাতুড়ি মারার সেই সময়টায় তোমরা অন্য একটা অ্যাঙ্গেল করে বসে আছো। এবার দেখো এই মুহূর্তে আমার যেন মনে হচ্ছে কাইন্ড অফ দুটো দিকে যাচ্ছে। এক তো রক চাইছে যে আমি পুরোটা আনপ্রেডিক্টেবল রাখবো, বা দেখো ট্রিপল এইচ মানে অ্যারাউন্ডে একটা যে রিপোর্টটা এসছে ভাই, ট্রিপল এইচের হাতে কিন্তু সবসময় স্টোরি লাইনের কিন্তু ফাইনাল মানে কি বলবো মানে ফাইনাল রিভিশনটা কিন্তু ওনার হাতে থাকবে। হতে পারে যে স্টোরি লাইনে মাল্টিপল টাইপ চেঞ্জেস আসবে, হ্যাঁ রকের কারণে অনেক চেঞ্জেস আসবে, লাস্ট মোমেন্টেও চেঞ্জেস আসবে, কিন্তু ফাইনাল রিভিশনটা তারপরে যেটা এক্সিকিউট করা তো সেটা ট্রিপল এইচের হাতে থাকবে। তাই জন্য ট্রিপল এইচের হাতেও কিন্তু কন্ট্রোল আছে, এমন নয় যে ওনার হাতে কন্ট্রোল নেই ভাই, রক যা বলবে সেটাই হবে। হ্যাঁ এটাকে আমি শেয়ারের দিক দিয়ে বলছি না ভাই, টিকিওর অ্যারাউন্ডে যা কিছু আছে রকের কি পাওয়ার তো সেটাকে নিয়ে বলছি না, এখানে আমি স্টোরি লাইনের কথা বলছি। দেখো এই মুহূর্তে আমার যেন মনে হচ্ছে রক এটা একটা দিকে ভাবছে যে হ্যাঁ এটা জন সিনার টাইম, তো জন সিনাকে মোমেন্ট দেবো, তাই জন্য আমি থাকবো না, নয়তো আমাকে নিয়ে সবাই মেইন ইভেন্টের কথা বলবে, তো এটা একটা ব্যাপার। অপরদিকে রক হয়তো এটা ভাবছে যে হ্যাঁ আগের বছর কিন্তু যে প্ল্যানটা এক্সিকিউট হতো তো তার মাঝখানে এত কিছু কেওয়াস হয়েছিল, তাই এবার আমি প্ল্যানকে বুঝতে দেবো না। এবার দেখো আমি এখন তো যে পজিশনে আমরা রয়েছি, তো এখানে আমরা বলতেই পারবো না যে রকের কোনো ম্যাচ রাসেলমেনিয়া হতে পারে বলে, মানে মানে আমি বলতে পারবো ভাই রক আর কোডি রোডসের ম্যাচ হয় বলে, কারণ এলিমিনেশন চেম্বার যদি সত্যি ডিটারমাইন হয় যে কে কোডিকে ফেস করবে, তাহলে এখানে কিন্তু প্রচুর ভয়ঙ্কর অ্যাঙ্গেল হবে। অপরদিকে
রক যদি কোনো একটা ট্যাগ টিম ম্যাচও থাকে তাহলে সেটাও বুঝতে হবে যে হ্যাঁ তাহলে রকের অ্যারাউন্ডে কোনো একটা টিম ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা অলরেডি কথা বলছিলাম যে হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টায়ার থাকতে পারে। ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার নাকি ডেমিয়ান প্রিস্টকে ফেস করবে, আর কিছু বলার নেই। আবার সেথ রলিন্স, কেভিন ওভেন্স তাদেরকে একসাথে করে একটা ক্লাসিক সেট আপ করতে পারে। অপরদিকে রোমান রেইন্স, সিএম পাঙ্ক একসাথে থাকবে, এরা ফাইট করবে ওদের এগেনস্টে। দেখো এরকম ক্লাসিক স্টোরি লাইন বানাতে তো পারে, কিন্তু এখন এটাই মনে হচ্ছে ভাই রক আর রোমানের তো অনেক দূরে আছে, কিন্তু হ্যাঁ এটা সেট হবে, কারণ ডব্লিউডাব্লিউ কিন্তু বারবার কিন্তু হালকা হালকা আঁচ দিয়ে যাচ্ছে। মানে রোমান রেইন্স আর রকের স্টোরি লাইনটা অনেক আস্তে আস্তে এগোচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এটা ঠিক যে রকের এবছর রাসেলমেনিয়া 41-এ সত্যিই কোনো ম্যাচ নেই, সেটা তো এখন মনে হচ্ছে সত্যি নেই। কিন্তু এটা ঠিক যে রকের এমন কোন একটা অ্যাঙ্গেল হবে, সেটা কোডি রোডসের অ্যারাউন্ডেও হতে পারে, যে কোডি রোডস হয়তো সত্যি রিটেন করলো বা হয়তো রিটেন করতে পারলো না, তার কারণ হলো রক। তো এখান দিয়ে রকের কোনো অ্যাঙ্গেল ইভেন হতে পারে যে রোমান রেইন্স কোনো একটা ম্যাচে আছে, সেখানে রোমান রেইন্স হারলো রকের কারণে, রক ওখানে নিজের কালারটা দেখালো, দেখো এরকম হতে পারে। তাই জন্য দেখো রকের অ্যাপিয়ারেন্স রাসেলমেনিয়া এটা জাস্ট আমরা শিওরিটি দিতে পারি, কিন্তু রকের কোনো ম্যাচ কি ম্যাচ হবে সেটা তো সত্যি যেন কিছু মনে হচ্ছে না। তবে তোমাদের কি মনে হয়? দেখো সত্যি বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় এই যে কন্ট্রোভার্সিটা চলছে, প্রত্যেকটা ফ্যান টুইটারে ফেটে পড়েছে, বলছে কি হয়ে গেল ভাই আমাদের সাথে স্ক্যাম হলো। দেখো এটা আমার মনে হচ্ছে যথেষ্ট বেশি লজিক আছে, কারণ ডব্লিউডাব্লিউ যদি আগের বছর দেখে যে উই ওয়ান কোডি এত কিছু ট্রেন্ড করলো, তাহলে এটাও তো দেখা দরকার যে হ্যাঁ ভাই রকের ওপর এরকম হেড আসছে। তাই এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু সত্যি মনে হচ্ছে যে ভাই হ্যাঁ রাসেলমেনিয়া 41-এ একটা বিগার অ্যাটেনশন কিন্তু রক ছিল, কাইন্ড অফ এটাকে সরানো হচ্ছে জাস্ট বিকজ জন সিনাকে অ্যাটেনশন দেওয়ার জন্য। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। তবে হ্যাঁ গাইস, কালকে র হয়ে যাওয়ার পরে আমরা অনেক ডিসকাশন করবো, অনেক কিছু আসবে, আমরা ডিসকাশন করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।